গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে সুজীব মাহমুদ নীলের লেখা গল্প প্রেতপুরীর আতঙ্ক। গল্প পাঠে শুভ এবং শুভ্রকমল মুখার্জি। গল্পের সূত্রধার আমি সৌমিক। তাহলে শোনা যাক। ছোটনাগপুরের একটা অখ্যাত নিম্ন শ্রেণীর স্টেশনে এসে আমাদের যাত্রা ভঙ্গ হলো। স্টেশন বললাম ঠিকই, কিন্তু একটা আধচালা ঘরের সামনে কেবল একটি মাত্র বেঞ্চি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বুঝতে পারলাম না এখানে কোন ট্রেনই বা থামে আর কেনই বা থামে। আশেপাশে যতদূর চোখ যায় লোকবসতির চিহ্নটুকুও নেই। আমাদের এই অকস্মাৎ যাত্রাভঙ্গের কারণ অবশ্য জানা গেল স্টেশন মাস্টারের কাছে। বললেন এখান থেকে মাইলখানেক দূরে একটা কে বা কারা রাতের অন্ধকারে লাইনের পাত উল্টে তো দিয়েছেই, সেই সাথে যতটা সম্ভব তুলেও নিয়ে গিয়েছে। লাইনের কাজ চলছে, কতক্ষণ লাগবে ঠিক নেই। অগত্যা কী বা করার? চোর যদি চুরি না করে তাহলে তো সংসার চলে না, কিন্তু এটা তো চুরি নয়, একেবারে ডাকাতি। কিন্তু ডাকাতেরও তো সংসার আছে। এই বলে মনকে বুঝ দিলাম ঠিকই, কিন্তু এতটা সময় এখানে কী বা করব তা তো কিছুতেই বুঝে উঠতে পারলাম না। আমার কামরায় থাকা ভদ্রলোককেও আশেপাশে কোথাও দেখতে পেলাম না। এতটা পথ একসাথে আসার দরুন কিছুটা সখ্যতা হয়েছে বটে, ওই এইসব ক্ষেত্রে যা হয় আর কি, তার বেশি নয়। এর মধ্যে ট্রেনে বাকি যাত্রীদের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার অবশ্য তারা ছিল না, পৌঁছলেই হলো। সেটা আজ হলেও হবে, কাল হলেও হবে, কোনো অসুবিধে নেই। কিন্তু বাকিদের আছে নিশ্চয়ই। কিন্তু এমতো অবস্থায় কাকেই বা দোষ দেওয়া যায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছি, হঠাৎই বলছি একটা সিগারেট হবে? কথাটা শুনে চমকে পেছনে ফিরে তাকালাম। তাকিয়ে দেখি একজন বছর 50-এর বেটেখাটো ভদ্রলোক গোছের লোক হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। যদিও বয়স হয়েছে, কিন্তু শরীর এখনো বেশ মজবুত। আমি ঘুরে তাকাতেই তিনি আবারও বললেন, আসলে কি হয়েছে বলুন তো, ভেবেছিলাম পরের স্টেশনে নেমে সিগারেটটা নেব, কিন্তু এমন বিচ্ছিরি একটা ঘটনা যে ঘটবে তাই কি আর জানতুম? আশেপাশে এত লোক থাকতে ভদ্রলোক ঠিক বেছে বেছে আমার কাছে কেন সিগারেট চাইলেন তা বুঝতে পারলাম না। তাছাড়া তিনি জানলেনই বা কিভাবে যে আমার সিগারেটের অভ্যেস আছে? কথাটা জিজ্ঞেস করতেই তিনি সহাস্য মুখে বললেন, আসলে ট্রেনে ওঠার সময় দেখেছিলাম, তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞাসা করি। আসলে নেশাটা... কথাটা শেষ না করেই খকখক করে হাসতে লাগলেন। আমি পকেট থেকে বাক্সটা বের করে ওনার দিকে একটা সিগারেট এগিয়ে দিতেই তিনি একেবারে ছোঁ মেরে নিয়ে ধরালেন। প্রথম টান দিতেই ভদ্রলোকের চোখ একেবারে বুজে আসলো, ভুরভুর করে ধোঁয়া ছাড়লেন। তারপর পরপর আরও কয়েকটা টান দিয়ে পরম তৃপ্তিতে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, বাঁচলুম মশাই। তা কলকাতায় ফিরছেন বুঝি? কোথাও গিয়েছিলেন? বুঝলাম ভদ্রলোক বেশ আমোদে।
সবসময় একটা হাসির রেখা ঠোঁটের কোণে লেগেই আছে। আর দেখেও মনে হচ্ছে তিনি এত সহজে আমার সাথ ছাড়বেন না। যাক, একদিক দিয়ে ভালোই হলো। লাইন ঠিক হতে কতক্ষণ লাগবে তারও তো ঠিক নেই। এতটা সময় একা একা মুখ বন্ধ করে বসে থাকার চেয়ে যদি দুই একটা গপ্প ফাঁদা যায় তাহলে মন্দ হয় না। বললাম, হ্যাঁ, আপনিও কলকাতা ফিরছেন নাকি? এইবার লোকটি একটু রহস্য করে বললেন, হ্যাঁ, দেখি কি হয়। আসলে মনের ওপর তো আর জোর চলে না। যখন যেখানে ইচ্ছে হবে নেমে যাব। ভদ্রলোকের কথা শুনে একটু অবাকই হলাম। যখন যেখানে ইচ্ছে হবে নেমে যাবে, এ আবার কেমন কথা? একটু হেসে বললাম, কেন, বাড়ি ফেরার তাড়া নেই বুঝি? এইবার তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বললেন, বাড়ি বাড়ি নেই, তারা বা তারা। এসব ঘর বাড়ি সংসার সবই আমার কাছে অর্থহীন বলেই বিবেচিত হয়। সত্যি ভদ্রলোকের কথা কেমন অদ্ভুত। তবে কি সন্ন্যাসী নাকি? একটু হেসে বললাম, কেন, আপনি কি মশাই ব্রত নিয়েছেন বুঝি? আরে আরে না না মশাই, তেমন কিছু নয়। কিন্তু ওই মাঝে মাঝে মনটা কেমন যেন একটু খারাপ হয়ে যায়। একটা উদাসীনতা এসে ভর করে। সত্যি লোকটার কথার কোনো মাথা মুন্ডু নেই। ভদ্রলোক বলে চললেন, এই যেমন এখন মন খারাপ হচ্ছে। সে তো সবারই হচ্ছে, শুধু মন খারাপই নয়, তার সাথে রাগও হচ্ছে। আরে না না না, সে নয়। বাকি সবাই মন খারাপ কিংবা রাগ করছে এক কারণে, আমার মন খারাপ অন্য কারণে। অন্য কারণ? ভদ্রলোক এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, ভূতেদের জন্য বড্ড চিন্তা হচ্ছে মশাই। কথাটা শুনে চমকে উঠলাম। ভূতেদের জন্য চিন্তা? এ আবার কেমন কথা? তাছাড়া ভূত আছে বলেই তো জানতাম না, তাদের নিয়ে আবার চিন্তা কিসের? ভদ্রলোক আবারও বললেন, এসব নির্জন জায়গায় ভূতের বড্ড ফুর্তি হয়। আজকাল তো সবখানেই লোকজন থাকা শুরু করেছে। সবাই কেবল নিজেদের কথাই ভাবে। এ পৃথিবীতে ভূতেদের নিয়ে যে ভাববে এমন মানুষ আর কটা আছে বলুন তো? আমি একটু হেসে বললাম, ভূত থাকলে নিশ্চয়ই তাদের জন্য ভাবা হতো। সে কি মশাই, আপনি বলছেন ভূত নেই? না, কখনো তো দেখিনি। আপনি চেষ্টা করেননি তাই দেখতে পাননি। আর তাছাড়া ওরা তো আর সবাইকে এসে বলে বেড়ায় না যে আমি ভূত, আমাকে ভয় পাও। এই যে ট্রেনে এই যত মানুষ এখন আছে, তাদের মধ্যে যে দু চারটে ভূত নেই তারই বা নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? কথাটা শুনে চমকে পেছন ফিরে তাকালাম। আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যেই গালগপ্প করছে। বাচ্চারা এই কামরা থেকে ওই কামরায় ছোটাছুটি করছে। কিন্তু সত্যি বলতে কি, তাদের মধ্যে কোনটা ভূত আর কোনটা মানুষ তার পার্থক্য আমি করতে পারলাম না। ভদ্রলোক হেসে বললেন, কি পারলেন না তো? জানতুম পারবেন না। একটু আমতা আমতা করে বললাম, আপনি ভূত দেখেছেন? দেখেছি মানে? আলবাত দেখেছি। এই একটু আগেই তো। ভদ্রলোক এই শেষ কথাটা বলে চুপ করে গেলেন। দেখে মনে হলো তিনি কথাটা বলতে গিয়েও চোখের সামনে এমন কিছু দেখতে পেয়েছেন, তাতেই ওনার কণ্ঠনালী বুঝে এসেছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে।
বেশ কিছুক্ষণ পর তিনি আমার কাছে ঘেঁষে নিচু স্বরে বললেন, কে দেখতে পেলেন? এইবার আমি একটু থতমত খেয়ে বললাম, কি দেখতে পাবো? আমার উত্তর শুনে তিনি হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানতুম দেখতে পাবেন না। আসলে ভূত দেখার চোখই তো সবার হয় না। ওই যে ওইখানটায়, ঠিক ওই থামটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এইবার আমি ভদ্রলোকের হাতের ইশারা অনুসরণ করলাম। জায়গাটা ফাঁকা এখন, যেমন একটু আগেও ছিল ঠিক তেমনই ছিল। তবুও এই দিকে ওই দিকে চোখ ছোট করে আবার কখনো বড় করে তাকালাম, কিন্তু সত্যি বলতে কি একমাত্র ভাঙা থাম্বাটা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। তবে কি ওটাই ভূত? কিন্তু তাই বা হয় কি করে? আমি এক দৃষ্টিতে তাকিয়েছি দেখে তিনি একটু হেসে বললেন, আরে নেই নেই, চলে গিয়েছে। আসলে দেখতে এসেছিল। হঠাৎ করে এই নির্জন ভূমিতে এত হইচই কেন? দেখা শেষ, এবার বাকিদের সে খবর জানাতে গিয়েছে। আমি একটু হতাশ হয়ে বললাম, চলে গিয়েছে? এইটা কেমন হলো বলুন তো? আপনি দেখলেন আর আমি দেখতে পেলাম না। তিনি একটু হেসে বললেন, বাদ দিন, বললাম তো আসলে ভূত দেখার চোখ সবার হয় না। আচ্ছা, ওই তখন কি কি যেন একটা বলছিলেন? ওই বাড়ি ঘরদোর। হ্যাঁ, তা একটা সময় ছিল বই কি, কিন্তু সেই ঘটনার পর থেকে সব কিছুই কেমন যেন হয়ে গেল। আমার ভেতরে একটা চাপা উত্তেজনা তৈরি হতে লাগলো। ওনার কথাবার্তায় এমন কৌতূহল জাগতে সময় লাগে না বিন্দুমাত্র। ভেতরের চাপা উত্তেজনা চেপে রেখে নিচু স্বরে বললাম, কোন ঘটনার পর? শুনবেন? বেশ, তাহলে চলুন কোথাও গিয়ে বসে সবটা আপনাকে বলি। এই ঘটনাটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। আপনাকে বেশ মনে ধরলো আমার। আর তাছাড়া আপনি আমার এত বড় একটা উপকার করলেন, এরও তো একটা প্রতিদান আছে, কি বলেন? কথায় কথায় জানতে পারলাম ভদ্রলোকের নাম নিধি মুক্তার কুণ্ডু। সত্যি বলতে কি এমন অদ্ভুত নাম আমি জীবনেও শুনিনি। আমি আর নিধি মুক্তার বাবু হাঁটতে হাঁটতে একটু দূরে, যেখান থেকে যাত্রীদের কোলাহল প্রায় শোনাই যায় না, এমন একটা জায়গায় এসে বসলাম। কারণ নির্জনতাই নাকি গল্প বলার আদর্শ স্থান। আর তাছাড়াও এটা তো আর গল্প নয়, সত্য ঘটনা, যা ঘটেছিল স্বয়ং নিধি মুক্তার কুণ্ডের জীবনে। বিকেলের রোদ ধীরে ধীরে ম্লান হয়ে আসতে শুরু করেছে। অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। এমন সময় একজন সম্পূর্ণ অচেনা অজানা লোকের সাথে জনসমাগম থেকে এতটা দূর স্রেফ গল্প শোনার জন্য এসেছি, সেটা ভাবলেও কেমন যেন রোমাঞ্চ অনুভব হতে লাগল। তিনি বলতে শুরু করলেন, সরকারি অফিসে আর্দালির চাকরির সূত্রে মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। কখনো অফিসের কোনো গুরুত্বপূর্ণ নথি নিয়ে, কখনো কখনো সংবাদ। আর এই সব কাজের সূত্রেই আমাকে প্রায় বেশিরভাগ সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতে হতো। মাঝে মাঝে রাজ্যের বাইরেও যেতে হতো। অন্য কেউ হলে হয়তো অল্পেতেই হাঁপিয়ে উঠত, কিন্তু আমার বেশ ভালোই লাগতো কাজটা, জানেন। আর তাছাড়া তখনকার আমলে একজন আর্দালির সম্মান ছিল খুব। তার উপর যদি গুপ্ত কোনো সংবাদ নিয়ে যাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, একেবারে আপিসের বাবুটির মতো আপ্যায়ন। খাওয়া দাওয়ার কথা আর কি বলবো, মাঝে মধ্যে হাত জোর করে বলতে ইচ্ছে করে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তো তেমনি একবার রাজ্য সরকারের অফিসে আমার ডাক পড়ল। তখন রাত্রি 2 কি 3 হবে। বুঝলাম যে
ঘটনাটা নিশ্চয়ই গুরুতর। যদি তাই না হবে তাহলে এত রাত দুপুরে ডেকে পাঠাতো না। কি আর করার, অফিসের কাজ বলে কথা, কখন কি কাজ পড়ে তা তো আর বলা যায় না। অগত্যা সুখের ঘুম হারাম করে বেরোতে হলো। কিন্তু বাইরে এসে খানিকটা আমি অবাকই হলাম। দেখলাম কোচওয়ান গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ঘটনা কি? কি এমন জরুরি তলব যে গাড়ি পর্যন্ত পাঠাতে হলো? কথাটা তখন কোচওয়ানকে জিজ্ঞাসা করলাম ঠিকই, কিন্তু কোনো সদুত্তর তার আমি পেলাম না। ঘোড়ার গাড়িতে বসতেই কোচওয়ান গাড়ি ছুটিয়ে দিল। আমার মাথায় তখন একটাই কথা বার বার করে ঘুরপাক খাচ্ছে, আমি আপিসের সামান্য একজন আর্দালি মাত্র, যার কাজ কেবল বার্তা কিংবা চিঠিপত্র এক অফিস থেকে আরেক অফিসে পৌঁছে দেওয়া। তাহলে তাকে নিতে ঘোড়ার গাড়ির বন্দোবস্ত কেন? ঘোরটা কাটল তখন যখন দেখলাম গাড়ি অফিসের দিকে না গিয়ে উল্টো পথ ধরেছে। জিজ্ঞাসা করতেই কোচওয়ান বলল, আগে কত মাসাই বলেছেন আপনাকে বাড়ি নিয়ে যেতে। আমাকে আর কিছুই বলতে হলো না, চুপচাপ বসেই থাকলাম। আধ ঘন্টা পর গাড়িটা দাঁড়ালো। আমি গাড়ি থেকে নামতেই একটা লোক এগিয়ে আসলো আমার দিকে। প্রথমে আমি একটু ভয় পেলাম, কিন্তু পরে বুঝলাম বড়বাবু নিজেই লোকটিকে ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য মোতায়েন করেছেন। বিশাল বড় বাড়ি। আমি এর আগে এখানে কখনোই আসিনি, তাছাড়া আসার দরকারও হয়নি কোনোদিন। আসলে সব কাজ তো ওই অফিসেই হয়ে যায়। তা ওই লোকটার পিছন পিছন ভেতরে ঢুকে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা একটা বিশাল দরজার কাছে পৌঁছলাম। লোকটি তখন বলল, ভেতরে যান, বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। কথাটা শোনা মাত্র সত্যি বুকে একটু ধাক্কা খেলাম বটে, কারণ আমি তখনও ভুলে যাইনি আমি একজন সামান্য আর্দালি মাত্র, মাস গেলে মাত্র 17 টাকা মাইনে পাওয়া একটা নিচু শ্রেণীর কর্মকর্তা। ভেতরে প্রবেশ করলাম, আর ঢুকতেই দেখলাম বড়বাবু তো বটেই, ঘরে আরও 3-4 জন লোক উপস্থিত। কেবল একজন বাদে বাকিদের কারুকেই আমি চিনতে পারলাম না। কখনো দেখেছি বলেও মনে পড়ল না, কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম, কিছু না কিছু তো একটা হয়েছে। কারণ ঘরের ভেতরে একটা থমথমে ভাব। দরজা খোলার শব্দে সকলের দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে, আর আমাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে স্বয়ং নিজাম সাহেব বললেন, আরে আসুন নিধিবাবু। আসুন নিধি বাবু। কথাটা যেন আমার বিশ্বাসই হতে চাইল না, তিনি আমাকে আপনি বলে সম্বোধন করছেন। ধীরে ধীরে এগিয়ে গেলাম ঘরের মাঝখানে রাখা গোল টেবিলটার দিকে। তাদের মধ্যে থেকে একজন আমাকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, ইনার কথা বলছিলেন? পারবে তো? পারবে বলেই তো ডেকেছি, আর তাছাড়া ইনি খুবই বিশ্বাসযোগ্য। আর কোনো কথা হলো না। আবারও পুরো ঘরটাতে সনাতন নিস্তব্ধতা। তারই মধ্যে দেখলাম টেবিলের ওপরে বেশ কয়েকটা কাগজ। কাগজগুলো কি তা ঠিক বুঝতে পারলাম না ঠিকই, কিন্তু ওপরের কয়েকটা শিলমোহর দেখে কিছুটা আন্দাজ করতে পারলাম। রাজ্য সরকারের শিলমোহর। এইবার নিজাম সাহেব সবগুলো কাগজ একটা খামে ভরে মুখটা সিল করে দিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই খামটা আপনাকে গান্ধীনগরে পৌঁছে দিতে হবে। কথাটা শোনা মাত্র আমি চমকে উঠলাম, কারণ গান্ধীনগর তো অন্য রাজ্যে, গুজরাট। তাছাড়া
তৎকালীন সময়ে রাজ্যের কি যেন একটা মতভেদে পরিস্থিতি বেশ গরম ছিল বলা চলে। বললাম, কিন্তু আমি জানি, আর আপনাকে আমি কোনো আপিসের কাজে পাঠাচ্ছি না। এটা অতি গোপনীয় একটা কাজ। আর হ্যাঁ, জীবন যাক, কিন্তু এই খাম যেন অন্য কারো হাতে না পৌঁছায়। আপনি বিশ্বাসযোগ্য বলেই এই কাজের ভার আপনার হাতে তুলে দিচ্ছি। এরপর অবশ্য আমার আর কোনো কথা বলা চলে না। বললামও না। খামটা নিয়ে দাঁড়িয়ে রইলাম পরের আদেশ জারি হওয়ার উদ্দেশ্যে। এরপর 4 জনে মিলে আবারও আলোচনা শুরু করলেন। আর সেই সব শুনতে শুনতে আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল মশাই। আলোচনার বিষয় আর আমাকে ঠিক কোন কাজের জন্য গান্ধীনগরে পাঠানো হয়েছিল সেটা আপনাকে অবশ্য আমি বলবো না। আজ পর্যন্ত কাউকে সে কথা বলিনি, ওসব গুপ্ত কথা। শুধু এতটুকুই বলি যে বর্তমানে রাজনীতি যেমন দেখছেন তার কিছুটা অবদান আমারও আছে বলা চলে। তো সে যাই হোক না কেন, আমি বরং আসল ঘটনাটাই আপনাকে বলি। এই কথাটা বলে নিধি মুক্তার বাবু একটু দম নিলেন। চারদিকে কখন যে দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমে এসেছে তা টেরই পাইনি। এইবার দেখলাম চারিদিক ঘন হয়ে এসেছে অন্ধকারে। নিধি মুক্তার কুণ্ডুবাবুর মুখ খুব একটা দেখা যাচ্ছে না। চারদিক শুনশান, এমনকি স্টেশন থেকেও খুব বেশি আওয়াজ ভেসে আসছে না। কিন্তু ততক্ষণে আমার আগ্রহ আর কৌতূহল দুটোই মাথা চাড়া দিয়ে উঠেছে। বললাম, তারপর বলুন না। আমার এমন কৌতূহল দেখেই বোধহয় তিনি একটু হাসলেন। তারপর প্রায় নির্লজ্জের মতো করে বললেন, আসলে আসলে গলাটা না কেমন শুকিয়ে গিয়েছে, বুঝলেন তো। তাই যদি যদি একটা বুঝলাম, আর বুঝে একটা সিগারেট এগিয়ে দিলাম। মনে হলো জমাট বাঁধা অন্ধকারের বুক ফুঁড়ে একটা হাত এসে আমার হাত থেকে সিগারেটটা নিল। তারপর থপ করে জ্বলে উঠল দেশলাইয়ের কাঠি। মুহূর্তের মধ্যে আশপাশ ভরে উঠল সিগারেটের পোড়া গন্ধে। কিছুক্ষণ নীরবে ধূমপান করলেন, তারপর আবারও বলতে আরম্ভ করলেন, তা হ্যাঁ, যে সময়ের কথা বলছি তখনকার পথ ঘাট এতটা সুবিধার ছিল না। পথঘাটের কথা না হয় ছেড়েই দিলাম, ডাকাতেরও ভয় ছিল ঢের। একা কোনো মানুষ দেখলেই তার সাথে টাকা পয়সা থাকুক আর না থাকুক আক্রমণ তারা করবেই। তারপর কিছু পেল তো ভালো, না পেলে সেখানেই মেরে রেখে দিয়ে চলে যেত। কিন্তু তখন বয়সটা কম ছিল, শরীরেও শক্তি ছিল প্রচুর। ওইসব ডাকাতদের তখন আমি ভয় করি না। তা যাই হোক, পথ নেহাতি কম নয়। তাই সেদিন রাতে খামটা শরীরের মধ্যে লুকিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম পুরোটা পথই হয়তো ট্রেনেই যেতে পারবো। কয়েকবার ট্রেন বদল করতে হবে ঠিকই, কিন্তু কোনো অসুবিধা হবে না। তাছাড়াও কিছুটা পথ ওই ঘোড়ার গাড়ির সাহায্য নিতে হতে পারে। মোট কথা অবস্থা বুঝে ব্যবস্থা। তা আমি ভোরে ট্রেনে রওনা দিলাম। বেশ কয়েকটা ট্রেন বদল করে কখনো বা ঘোড়ার গাড়িতে চেপে জয়পুরে এসে বাঁধল প্রথম বিপত্তিটা। সন্ধে রাতে ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেন ধরব, কিন্তু স্টেশনেই শুনলাম ট্রেন নাকি নেই। নেই তো নেই, এমনকি আগামী 1 মাস পর্যন্ত ওই লাইনে কোনো ট্রেন আসবে কি না কেউ বলতে পারল না। কোথায় যেন একটা দাঙ্গা বেঁধেছে, আর তাতেই পথঘাট একেবারে বন্ধ। ভেবেছিলাম ট্রেন না হোক, অন্তত ঘোড়ার গাড়ি হলেও হয়ে যায়, কিন্তু সেটা তো ওই সময় পাওয়া যাবে না। তাহলে উপায়?
পুরোটা রাত তো আর স্টেশনে বসে থাকা চলে না। তাছাড়া ট্রেন চলে গেলে এখানে মানুষ তো দূর, একটা প্রাণীও খুঁজে পাওয়া যাবে না। বাধ্য হয়ে স্টেশন মাস্টারের কাছে একটু আশ্রয় চাইলাম, অন্তত যদি রাতটুকু থেকে সকালে যে কোনো একটা ব্যবস্থা হবে সেই আশায়। কিন্তু মশাই, বিপদ যখন আসে তখন চারদিক থেকে ধেয়ে আসে। তিনি জানালেন স্টেশনের ছোট ঘরে তিনি অতি কষ্টে রাত্রি যাপন করেন, সেখানে আমাকে আশ্রয় দিতে তিনি পারবেন না। আমি একেবারে নিরুপায় হয়ে আশেপাশে তাকাচ্ছি দেখে হয়তো উনার মনের মধ্যে একটু দয়ার উদয় হয়েছিল। বললেন, একটা জায়গায় থাকতে পারেন যদি আপনি চান তবে। কথাটা শুনে তো আমার হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। বললাম, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। কত দিতে হবে বলুন, সকাল হলেই চলে যাব। সেটা না হয় বাড়ির বাকি বাসিন্দাদের সাথে মিটিয়ে নেবেন। লোকটির কথা তখন ঠিক মতো বুঝতে পারলাম না। বাকি বাসিন্দা তার মানে কি সেখানে আরো কেউ থাকে? তো সে থাকুক না, তাতে আমার কি? আমি তো আর সারা জীবনের জন্য থাকতে যাচ্ছি না, সকাল হলেই তো বেরিয়ে পড়ব। তাই বললাম, আরে সে তো না হয় বুঝলাম, কিন্তু বাড়িটা কোথায়? আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। না, আশেপাশে নয়, এখান থেকে মিনিট 20 হাঁটতে হবে। আপনি চাইলে আমি সেখানে পৌঁছে দিতে পারি, কিন্তু কথাটা বলেই লোকটা মাথা চুলকোতে লাগলো। বুঝতে পারলাম যে সে কিছু হয়তো ইনাম চায়। পকেট থেকে একটা পয়সা বার করে তার হাতে দিতেই তিনি বললেন, আমি সে বাড়িতে আপনাকে পৌঁছে দিব ঠিকই, কিন্তু ভেতরে যেতে পারবো না। সে না হয় না গেলেন, কিন্তু আমি যে সেখানে থাকবো তার। আমার কথা শেষ করতে হলো না। সে ভেতর থেকে একটা চাবির গোছা বের করে আমার হাতে দিয়ে বলল, এই নিন চাবি। যে ঘরে থাকার ইচ্ছে থাকতে পারেন। বাড়ি যিনি বর্তমানের মালিক তিনি একজন সাহেব ছিলেন। বাড়িটা কিনেছিলেন অনেক আগে, যদিও এখানে থাকতেন না। আমার সাথে একটা সদ্ভাব ছিল বলতে পারেন। মাঝে মাঝে যখন আসতেন তখন আলাপ হতো। এখানে লোকজন খুবই কম, কিন্তু বছর 3 হলো তিনি বাড়ির চাবি আমার হাতে দিয়ে সেই যে গেলেন, আর এলেন না। বলেছিলেন বাড়িটা যদি বিক্রির ব্যবস্থা করতে পারি তাহলে যেন চিঠি দিই। ঠিকানা আমার কাছে আছে, কিন্তু বাড়িটা বিক্রির যে করব তেমন লোক খুঁজে পাইনি। আপনি থাকুন, কোনো অসুবিধা নেই। লোকটির এমন কথায় আমার যেন ধরে প্রাণ এলো। যাক, অবশেষে একটা আশ্রয় তো মিলল। কিন্তু সেই সাথে একটু অবাকও হলাম। তিনি যে তখন বাড়ির বাকি বাসিন্দাদের সঙ্গে ভাড়া মিটিয়ে নিতে বললেন, প্রশ্নটা তখন করলাম ঠিকই, কিন্তু কোনো উত্তর পেলাম না। লোকটি শুধু হাসলেন, যদিও তখন ওই হাসির অর্থ আমি বুঝতে পারিনি, কিন্তু পরে ঠিকই বুঝেছিলাম। স্টেশনের কাজ সেরে সে আমাকে নিয়ে রওনা দিল। যদিও মিনিট 20 বলেছিল সময় লাগবে, কিন্তু 10 মিনিটের বেশি লাগলো না। পুরো পথটা ফাঁকা। মাথার উপরে চাঁদের আলোয় চারিদিকে একটা আলো আধারির আস্তরণ বিছিয়ে দিয়েছে। আর সেই অল্প আলোতে বাড়িটাকে দেখে আমি একদম হাঁ হয়ে গেলাম। বিশাল তো বটেই, এমনকি এটাকে রাজপ্রাসাদ বললেও বোধহয় ভুল হবে না। ঠিক করলাম সকালবেলা চলে যাওয়ার সময় বাড়িটাকে একবার ঘুরে দেখব। কিন্তু কে জানতো মশাই, বিধির বিধান, তাতে অন্য জিনিস লেখা।
হাতে একটা হ্যারিকেন ধরিয়ে দিয়ে সে আমাকে বাড়ির সামনে রেখে দিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। সদর দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করতেই আমার ভেতরটা কেমন যেন করে উঠল। মনের ভেতরে বেশ কিছু বিষয় উঠতে শুরু করলো ধীরে ধীরে, আর তার মধ্যে একটা হলো এই বিশাল নির্জন প্রাসাদে আমি বোধহয় একা নয়। আমার ভেতরের অন্তরাত্মা বারবার করে বলতে লাগলো, প্রাসাদের দোতলার বারান্দা থেকে দুটো চোখ এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে, আর সেই দৃষ্টি এতটাই জীবন্ত আর স্থির, মনে হয় যেন সেই চোখের অধিকারী কিংবা অধিকারিণী আমার জন্যই হাজার প্রতীক্ষায় দণ্ডায়মান। আমি মুহ্যমানের মতো দাঁড়িয়ে রইলাম সেইখানে। কিন্তু না, হ্যারিকেনের আলোয় আমার অন্তরাত্মা কতটা সত্যি কথা বলছে সেটা আমি বুঝতে পারলাম না, কিছু দেখতেও পারলাম না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে প্রথমে নিচের দরজাগুলোর তালা খুলে দেখতে লাগলাম। বেশিরভাগ ঘরই থাকার উপযুক্ত নয়। আমার যদিও বেশি কিছু লাগবে না, শুধুমাত্র একটা তক্তপোষ হলেই হয়ে যায়, আর সেটা আমি খুঁজে পেলাম ওপরের একটা ঘরের তালা খুলতেই। বুঝলাম সাহেবটি যখন এই বাড়িতে কিছুদিনের জন্য আসতেন তখন হয়তো তিনি এখানেই রাত্রিবাস করতেন। ঘরটা বেশ সাজানো গোছানো, কিন্তু অনেক দিন কারোর উপস্থিতি না থাকার দরুন সকল আসবাবপত্রের ওপর মোটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। আমি বিছানাটার দিকে এগিয়ে গেলাম। খুব পুরনো আর দামি কাঠের খাট, যেমন তার গড়ন তেমন তার চাকচিক্য মশাই, সত্যি প্রশংসা করতে হয়। কিন্তু বিছানার চাদরের যে অবস্থা তাদের সেখানে গায়ে দিয়ে শোয়া যাবে না মোটেও। চাদরটা তুলে ঘরের মেঝেতে রেখে দিলাম। মোটা মখমলের তৈরি তোশক, আপাতত এতেই হয়ে যাবে এই ভেবে যেই না শুতে যাব ঠিক তখনই খুট করে একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম, আর আমার অনুভূতিগুলো সজাগ হয়ে গেল। একেই তো বিশাল ঘর, তার উপর চারিদিকে এতটাই নিস্তব্ধতা যে ওই সামান্য খুট শব্দই প্রতিধ্বনিত হয়ে সৃষ্টি করল একটা বিকট শব্দের। আমি ভীতু মানুষ না, কিন্তু এমন পরিবেশে অতি সাধারণ বিষয়েও মনে ভয়ের সঞ্চার হয় বই কি। শব্দটা কিন্তু আর হলো না, কেবল একবার হয়েই থেমে গেল। মনে মনে একটু হাসলাম, ভাবলাম হয়তো ইঁদুর বিড়াল টিড়াল হবে। শুয়ে পড়লাম। একে তো সারাদিনের ক্লান্তি, তার উপর এমন নরম বিছানায় একবার শুলেই ঘুম আসতে খুব একটা বেশি সময় লাগে না মশাই। তা রাত তখন কটা হবে জানি না, হঠাৎই একটা অদ্ভুত অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। শুয়ে শুয়েই মনে হলো বিছানার ভেতরে কতগুলো নরম কোমল মেয়েলি হাত এসে আমার পুরো শরীরে একটা আলোড়ন তুলছে। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থাকলাম, কিন্তু কিছুক্ষণ পর অনুভব করলাম হাতের চাপ যেন ক্রমশই বেড়ে চলেছে। কারা যেন আমাকে টেনে নিয়ে যেতে চাইছে নরম মোটা মখমলের তৈরি গদির ভেতর দিকে। বুকটা ধড়াস করে উঠল, ধড়মড় করে উঠে বসতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো আমারই শরীর এখন আর আমার আয়ত্তে নেই। আমার দেহটা যেন চাইছে সেই ডাকে সাড়া দিয়ে তলিয়ে যেতে, যেখানে তারা আমাকে নিয়ে যেতে চায়। পুরো শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে আসতে লাগলো, আর সেই সাথে মাতাল করা একটা গন্ধ ভেসে আসতে লাগলো বহুদূর থেকে। আমি যেন আর এই জগতে রইলাম না, যেন হারিয়ে যেতে লাগলাম অতল গভীরে, আরো গভীরে, আরো গভীরে। কিন্তু এমন সময় হঠাৎই আমার চমকটা ভাঙল।
আর সেই সাথে মনের কোণে জমতে শুরু করলো ভয় আর আতঙ্কের জমাট বাঁধা একটা অন্ধকার। ধড়বড় করে উঠে বসলাম। পুরো শরীরটা আমার ঘামে ভিজে উঠেছে। ঘুমানোর আগে মাথার কাছে হ্যারিকেনটা জ্বেলেই রেখেছিলাম, সেটা এখনো জ্বলছে। আর সেই লালচে আলোয় ঘরের ভেতর তৈরি করেছে একটা মায়াবী পরিবেশ। তাতেই দেখতে পেলাম ঘরে এখন আর আমি একা নই। ঘরময় নিজের দেহের সুবাস বিলিয়ে দিয়ে হেঁটে চলেছে একটা নারী। হ্যারিকেনের লাল আলোয় সেই নারীর রূপ যেন চুইয়ে পড়ছে প্রতিটা পদক্ষেপে। ভয় নয়, আতঙ্কও নয়, আমার চেতনা লোপ পেতে লাগলো ধীরে ধীরে। নারীটি এবার আমার দিকে চোখ তুলে তাকালো, আর তাতেই দেখলাম সেই রূপের বর্ণনা করা ক্ষমতা আমার সত্যি নেই। আর ওই গন্ধটা, সেই গন্ধটা, এমন মাতাল করা গন্ধর খোঁজ আমি কখনো পাইনি। এইবার আমাকে প্রায় চমকে দিয়ে নারীটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আমার পাশে এসে বসলো। আর তাতেই বুঝলাম এমন মাতাল করা সুবাস আর কোথাও নয়, ভেসে আসছে ওই নারীটিরই দেহ থেকে। আমার চেতনা লোপ পেয়েছে সেই কবে। এইবার চোখটাও বুঝে আসতে লাগলো। কি হলো? তাকাও আমার দিকে। ওহ, কি কণ্ঠস্বর! মনে হলো কোনো এক সুদক্ষ শিল্পী হাতে তুলে নিয়েছে বীণা, আর তাতে ভেজেছে এক মাতাল করা সুর যা ভেসে আসছে বহু দূর থেকে। সেই সুরের ঝংকারে খান খান হয়ে যাচ্ছে হাজারো হাজারো রমণীর হৃদয়। মনে হলো এই কণ্ঠের জন্য হাজারো হাজারো মানুষ মরতেও এক মুহূর্ত ভাবনা চিন্তা করবে না। আর আমি তো সামান্য এক সরকারি অফিসের আর্দালি, মাস গেলে মাত্র 17 টাকা মাইনে পাওয়া নিধি মুক্তার কুণ্ডু। আমার জীবন অতি তুচ্ছ এই নারীর কাছে। সে চাইলেই এখনই আমাকে পদতলে পিষ্ট করতে পারে, তাতে আমার কোনো আক্ষেপ থাকবে না, কোনো আক্ষেপ থাকবে না। না না। ধীরে ধীরে আমি চোখ মেলে তাকালাম, কিচ্ছু বলতে পারলাম না। আমার তৃতীয় ইন্দ্রিয় বলে দিচ্ছিল, ওহে নিধি, সরকারি অফিসের আর্দালি, তোর এই তুচ্ছ চক্ষু দিয়ে তুই যে দেখতে পেয়েছিস এটাই অনেক। আমি মূর্ছমানের মতো বসে রইলাম। নিজেকে কেমন যেন একটা কাঠের পুতুল বলে বিবেচিত হচ্ছিল। এমন এক পুতুল যাকে সে চাইলেই আপন করে নিতে পারে, আবার না চাইলে ছুঁড়ে ফেলে দিতে পারে, এমনই তার রূপ। কি হলো? চলো। কথাটা বলেই আমার হাতে একটা মৃদু চাপ দিল, আর তাতেই আমার যেটুকু সর্বনাশ বাকি ছিল সেটাও হয়ে গেল। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, চলো চলো চলো, আজ তুমি আমাকে নরকে নিয়ে গেলেও হাসি মুখে আমি সেখানে ঝাঁপ দেব, কিন্তু দয়া করে আমার হাত তুমি ছেড়ো না, ছেড়ো না আমার হাত। তুমি করুণা ভিক্ষা করছি। ছাড়বো না, ছাড়ার জন্য তো আমি ধরিনি তোমার হাত। চলো আমার সাথে। এইবার নারীটি আমার হাত ধরে মৃদু টান দিতেই আমি নিজেকে সঁপে দিলাম। আমার এই তুচ্ছ জীবনের আর কোনো মূল্যই রইল না। দরজাটাও খুলে গেল চোখের ইশারাতে, এতটাই তীক্ষ্ণ সে দৃষ্টি। আমি হাঁটতে শুরু করলাম তার পেছন পেছন, মন্ত্রমুগ্ধের মতো। এই সময় আমাকে কেউ যদি দেখতো তাহলে নিশ্চয়ই সে আমাকে পাগল ধরে নিত। আমি জানি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। না না না, কিচ্ছু যায় আসে না। যে সুখের পরম তৃপ্তি আমি পেয়েছি তার কাছে দুনিয়ার সব কিছু আমার কাছে অর্থহীন। এভাবে কতক্ষণ যে হাঁটলাম আমি জানি না, কিন্তু হঠাৎই একটা দরজা খুলে যেতেই সে আবার বলে উঠল, এসো নিধি, ভেতরে এসো। আমাকে অবশ্য বলার দরকারই ছিল না, আমি তো যেতেই চাই।
ঘরের ভেতর ঢুকতেই মুখ দিয়ে অজান্তেই একটা আর্তনাদ বেরিয়ে এলো। ওটা কি 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 ওটা? ওটা কি? এইবার মনে হলো আমার পা আবারও এসে ঠেকেছে মাটিতে। এতক্ষণে উঠতে থাকা আমার দেহটাকে কেউ যেন ছেড়ে দিয়েছে, আর তাতেই পায়ের নিচে শক্ত মাটির ছোঁয়া লেগেছে। আর লাগতেই ঘোরটা কেটে গেল এক ঝটকায়। ভয়ে আতঙ্কে ভেতরে দপ দপ করতে থাকা হৃৎপিণ্ডটা এবার যেন বেরিয়ে আসবে, কিন্তু না, বারবার কিসের এক ধাঁধা। চোখের সামনে এমন বিভৎস দৃশ্য দেখার পরেও আমার স্নায়ুগুলো অকেজো হচ্ছে না কেন? আমি কি এতটাই সাহসী? একটু আগেই যে আমি তার কাছে করুণা ভিক্ষা করছিলাম, আমার হাতে যেন ছেড়ে না দেয়। চাইলে সে আমাকে নরকে ফেলতে পারে, আর সেই আমাকে সত্যিকারের নরকে এনে ফেলে রেখে কোথায় যেন মিলিয়ে গিয়েছে। আমার চোখের সামনে একটা জীবন্ত নরক, সে নরকের সিলিং থেকে ঝুলছে অনেকগুলো দেহ। কষাই যেমন বড় বড় মাংসের টুকরো লোহায় ঝুলিয়ে রাখে, ঠিক তেমন ভাবে ঝুলছে অনেকগুলো উলঙ্গ নরদেহ। শরীরের বিভিন্ন অংশ থেকে চুইয়ে পড়ছে রক্তের ধারা, আর সেই সাথে প্রতিটা দেহের সে কি ভীষণ আর্তনাদ। আমাকে মুক্ত করো, আমাকে মুক্তি দাও। সে কি ভীষণ আর্তনাদ, যেন কানে তালা লেগে যাবে। পরক্ষণে সে আর্তনাদ মিলিয়ে গিয়ে একটা অট্ট হাসিতে পরিণত হলো, আর তার সাথে ঝুলতে থাকা সেই দেহগুলো যেন শুরু করলো এক ভয়ঙ্কর প্রেত নৃত্য। আমার চেতনা হারিয়ে যেতে লাগলো, ধীরে ধীরে হারিয়ে গেল। আমি যেন কোন এক অতলের গভীরে হারিয়ে যাচ্ছি, চিরদিনের মতো। কিন্তু না, ঠিক সেই সময় কেউ যেন আমাকে আবার টেনে তুলল। কেউ যেন বলছে, এখনো সময় হয়নি, এটা তো সবে শুরু। আবার আমি চোখ মেলে তাকালাম, আর তাকাতেই বুকটা আবার ধড়াস করে উঠল। চোখের সামনে এতক্ষণ ঝুলতে থাকা দেহগুলোর প্রেত নৃত্য থেমে গিয়েছে, তার বদলে ফুটে উঠতে লাগলো আর একটা দৃশ্য। এবার আর নরনারীর দেহ নয়, ঝুলছে সব কঙ্কাল। কঙ্কালগুলো ধীরে ধীরে নেমে আসছে মাটিতে, তারপর ঘরময় ছোটাছুটি করে হুড়োহুড়ি করতে লাগলো, ঠিক যেমন মুক্তির পরে লোকে পাগলের মতো পালানোর চেষ্টা করে, আর তাতেই একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ছে মাটিতে। হাড়ে হাড়ে আঘাত লেগে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কঙ্কাল দেহগুলো। কিন্তু পরক্ষণেই কোনো এক অলৌকিক শক্তিতে সেগুলো জোড়া লেগে যাচ্ছে। তারপরে আবার সেই ছোটাছুটি। আমি এক নীরব দর্শকের ভূমিকা পালন করছি। ভয়ে আতঙ্কে ছুটে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কেউ আমার দুটো পা যেন মেঝের সঙ্গে গেঁথে দিয়েছে। এই শরীর আর আমার আয়ত্তে নেই, কেবল চোখ দুটোই যেন আমার। এমন বিভৎস দৃশ্য ঠিক কতক্ষণ চললো জানি না। হঠাৎই অনুভব করলাম আমার কাঁধে একটা নরম হাতের ছোঁয়া এসে লেগেছে। আঁতকে উঠলাম। চমকে উঠে পেছনে ফিরে তাকাতেই হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। দেখলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে সেই নারী মূর্তি, যাকে আমি কামনা করেছিলাম, বাসনা করেছিলাম, যার জন্য নিজের জীবন উৎসর্গ করার চরম আকাঙ্ক্ষা জেগেছিল আমার মনে। এইবার সেই আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু সেই নারীকে কোনো সুস্থ মানুষ নিজের বাসনায় তো দূরের কথা, ভাবনাতেও আনতে চাইবে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম মুখটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। মুখের ওপর ফুটে উঠেছে হাজারো বলি রেখা। মনে হলো কেউ যেন কোনো এক অদৃশ্য ছুরি দিয়ে আঘাতের পরে আঘাত দিয়ে চিরে দিচ্ছে অমন সুন্দর মুখখানা। আর সেই চিরে যাওয়া স্থান থেকে বেরিয়ে আসছে ওগুলো কি ওগুলো কালো কালো কিলবিল করে বেরিয়ে আসছে কি সব। কি ওগুলো? পোকা? হ্যাঁ, ওগুলো তো পোকা। দেখতে দেখতে পুরো মুখটার অবয়ব বদলে গেল, আর সেখানে শুরু হলো পোকাদের রাজত্ব। প্রথমে মুখ, তারপর গলা, তারপর সুগঠিত বুক থেকে ধীরে ধীরে সারা শরীরে রাজত্ব বিস্তার করতে মগ্ন হয়ে পড়ল পোকার দলগুলো।
আর তার সাথে সেই অট্টহাসি, সে ভীষণ অট্টহাসিতে ফেটে পড়লো পুরো ঘর। আর সেই অট্টহাসি প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়াতে লাগলো গোটা ঘরময়। যে দেহকে একটু আগেও আমার মনে হয়েছিল অতীব সুন্দর, সেই দেহই ধীরে ধীরে বদলে গেল একটা জ্যান্ত কঙ্কালে। হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত কঙ্কাল। কারণ এই কঙ্কালের দেহে প্রাণ আছে, গতিবিধি আছে, আর একটা হাত শক্ত করে ধরে আছে। আমার একটা হাত। চোখের সামনে সেই দৃশ্য দেখার পর নিজের স্নায়ু নিজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এইবার সত্যি সত্যি আমার চেতনা লোপ পেল। সকালবেলায় বাইরে থেকে ডাকাডাকির শব্দে ঘুমটা ভেঙে গেল আমার। ধড়মড় করে উঠে বসলাম আর দেখলাম কোথায় কঙ্কালের দল, কোথায় বা সেই নৃত্য আর সেই নারী, কোথায় কে? কেউ কোথাও নেই। আমি শুয়ে রয়েছি নরম মখমলের তৈরি বিছানাতে। তবে কি পুরোটাই স্বপ্ন দেখলাম? তাই হবে হয়তো, কিন্তু স্বপ্ন কি এতটা জীবন্ত হয়? ওদিকে দরজায় কড়া নাড়ার শব্দ ক্রমশই বেড়ে চলেছে। এবার খুলে না দিলে হয়তো ভেঙেই ঢুকে পড়বে, এমনই তার অভিপ্রায়। ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। আর খুলতেই দেখি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সেই স্টেশন মাস্টার, যে এই বাড়ির খোঁজ আমাকে দিয়েছিল। আমাকে দেখে একটু অবাক হয়ে বলল, আপনি দেখি দিব্যি সুস্থ আছেন। আমি একটু হেসে বললাম, কেন, কি হয়েছে? রাতে কিছু হয়নি? মনে মনে একটু হাসলাম। হয়নি আবার? হয়েছে তো। সারা রাত ভয়ের একটা বিভৎস স্বপ্ন একেবারে স্নায়ু কাঁপিয়ে দিয়ে গেছে। সে কথাটা তাকে আর বললাম না, পাছে ভীতু ভেবে টিটকারি করে। কই না তো, দিব্যি ঘুম হয়েছে। ও তা বেশ। সদর দরজা খোলা দেখে ভাবলাম পালিয়েছেন। যাই হোক, আপনার হাতে ওটা কি হয়েছে? তার কথায় এবার আমি আমার হাতের দিকে তাকালাম, আর তাকাতেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। দেখলাম আমার হাতের কবজির কাছটায় 4-4টে গভীর ক্ষত। দেখে মনে হচ্ছে কেউ আগুনের হাত দিয়ে চেপে ধরেছিল বেশ কিছুক্ষণ, আর তাতেই ওই হাতের 4টে আঙুলের ছাপ রেখে দিয়ে গিয়েছে। কিন্তু হাত উল্টাতেই দেখলাম সেখানে আরো একটা ক্ষত। এই ক্ষতটা ছোট। চোখের সামনে ভেসে উঠতে লাগলো গতকালকের দৃশ্যগুলো। নারীটি আমার হাত চেপে ধরেছিল, টেনে নিয়ে গিয়েছিল। আমি মায়া জালে আবদ্ধ হয়ে বুঝতেই পারিনি, কিন্তু এবার তো স্পষ্ট। আমি আর কোনো কথা বললাম না। সে বলল, আচ্ছা শুনুন, খবর এসেছে কালকে সকালে একটা ট্রেন আছে। প্যাসেঞ্জার ট্রেন নয়, মালবাহী। যদি বলেন তাহলে সেখানেই আপনার একটা ব্যবস্থা করে দিই, কি বলেন? কথাটা শুনে আমি আপ্রাণ বলার চেষ্টা করলাম যে না না না, এখানে আর এক মুহূর্তের জন্য থাকবো না। এই বাড়িতে ওরা থাকে ওরা, আমি নিজের চোখে দেখেছি। আজই চলে যাব আমি। কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। কেউ যেন পেছন থেকে কোনো এক অদৃশ্য শক্ত হাত দিয়ে চেপে ধরেছে আমার কণ্ঠনালী, আর কানের কাছে বলছে, যেও না, যেও না, থেকে যাও। আচ্ছা বেশ, তাই হবে, আমার তাড়া নেই। কথাটা বলেই আমি একেবারে চমকে উঠলাম। তাড়া নেই? আমার উপর একটা গোপন কাজের দায়িত্বভার দেওয়া হয়েছে, যার ফলে বদলে যেতে পারে অনেক কিছু, আর আমি কিনা বলছি আমার কোনো তাড়া নেই। কথাটা কি আমি বললাম? মুখ দিয়ে বের হওয়া সব কথা কি আমাদের নিজস্ব হয়? হয় না। মাঝে মাঝে ভেতর থেকে কেউ একটা বলে দেয়।
স্টেশন মাস্টার কি বুঝলো জানি না, দেখলাম সে আমার মুখের দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চলে গেল। আমি আবারও সম্পূর্ণ একা এই বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িতে। যদিও চারিদিকে দিনের আলো, তবু মনের ভেতর একটা চাপা আতঙ্ক নিয়ে ঘরের ভেতরে গিয়ে বিছানার ওপরে বসলাম। আর বসতেই আমার চোখ চলে গেল আমার হাতের কবজির দিকে। আর যেতেই খানিকটা অবাক হলাম, না কিছুই তো নেই। একটু আগেও সেখানে একটা গভীর ক্ষত ছিল, আমি নিজে চোখে দেখেছি। না না, আমার চোখের তো কোনো ভুল নয়, চোখের তো কোনো ভুল নয়। আর তাছাড়া সেই লোকটিও তো দেখেছে। তবে কি? সারাটা দিন ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখলাম, কোথাও কিচ্ছু নেই। সবগুলো ঘরেই তালা এঁটে দেওয়া। আমার কাছে চাবি ছিল, তাই যতটা সম্ভব তালা খুলে খুলে ঘরের ভেতরগুলো দেখলাম। কেবল পুরনো কিছু অব্যবহারযোগ্য আসবাবপত্র আর ধুলোন আস্তরণ ছাড়া কিছুই চোখে পড়ল না। মনে হলো গতকাল রাতে আমার সামনে যে নাট্যমঞ্চে অভিনয় করেছিলেন প্রেতেরা, তারা এখন বোধহয় সকলে তার নিজ নিজ জায়গায় বিশ্রামরত। হয়তো তৈরি হচ্ছেন রাতের আরেকটা পালার জন্য, আবার তারা হয়তো অভিনয় করবেন। সারাদিনে মনের ভেতরে এঁকে থাকা চাপা আতঙ্কটা মিলিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু দিনের আলো যতই কমতে শুরু করলো, ততই মনের কোণে প্রায় মিলিয়ে যাওয়া আতঙ্কেরা যেন পাল্লা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করলো। বারবার ইচ্ছে করছিল ছুটে পালিয়ে যাই, গিয়ে স্টেশনে সেই ভাঙা বেঞ্চিটাতে বসেই রাতটা কাটিয়ে দিই, কিন্তু পারলাম না। কেমন যেন একটা অদ্ভুত টানের সুতো ছিঁড়ে এই বাড়িটা থেকে বের হতেই পারলাম না। রাত এলো। মন আর শরীরের সবটুকু শক্তি চোখের দুপাতাতে এনে বন্ধ করে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। কিন্তু ঘুম ভাঙল একটা অদ্ভুত নেশাময়ী মায়াবী গন্ধে। এত মোহনীয় গন্ধ আমি এর আগে কখনো পাইনি। পুরো শরীর আমার অবশ হয়ে আসতে লাগলো পরম তৃপ্তিতে। আর সেই নিশাতুর অবস্থাতেই বুঝতে পারলাম আমার বিছানার ঠিক পাশে কেউ যেন এসে পা দুলিয়ে বসল। কিছুক্ষণ বসে থাকলো, তারপর ধীরে ধীরে তার একটা হাত এসে মুষ্টিবদ্ধ হলো আমার হাতে। মেয়েলি হাতের অমন ছোঁয়ায় আমি চমকে উঠলাম, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারলাম না। কেবল চোখ মেলে তাকিয়ে থাকলাম। আর তাকাতেই দেখলাম তেলের অভাবে হ্যারিকেনের আলো সেই কখন নিভে গিয়েছে ঠিকই, কিন্তু আমার সামনে যে বসে আছে তার শরীর থেকে বেরিয়ে আসছে এক তীব্র আলোর জ্যোতি, আর তাতেই পুরো ঘরটা ভরে উঠেছে আলোতে। তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশের। এই নারীকে আমি চিনি, গতকাল রাতে একেই দেখেছিলাম আমি। আমার বুকটা আবার ধড়াস করে উঠল। প্রাণপণে চিৎকার করতে চাইলাম, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু পারলাম না। আমার কণ্ঠ বুঝে আসতে লাগলো। এইবার নারীটি আমাকে একটা হ্যাঁচকা টান দিয়ে বিছানা থেকে তুলল, তারপর ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে লাগলো কোনো এক মায়াবী রূপকথার জগতে, যেখানে কেবল আমার জন্যই তৈরি হয়েছে একটা জীবন্ত নাট্যমঞ্চের, যেখানে অভিনয় করবেন এই প্রাসাদের সব বাসিন্দারা। আর সেই নাট্যমঞ্চের দর্শক বলতে কেবলমাত্র একজন, আর সেটা হচ্ছে আমি। নাকে তীব্র থেকে তীব্রতর হতে লাগলো সেই নেশাদুর মোহিনী গন্ধটা। আমি মুহ্যমানের মতো হেঁটে চললাম, আর সেটা এতটাই তীব্র যে কোনো স্বাভাবিক মানুষকে এক মুহূর্তের মধ্যে সব কিছু ভুলিয়ে দিতে পারে। কি পাচ্ছেন না সেই গন্ধ? পাচ্ছেন? কথাটা বলেই লোকটি হিসিয়ে প্রশ্নটা করল,
আমার পুরো শরীর যেন অসাড় হয়ে আসছে। আমি নিজেও ফিরে যেতে লাগলাম নিধি মুক্তারের বলা সেই রাতে। চোখের সামনে একের পর এক ফুটে উঠছে তারই বলা দৃশ্যপট, আর সেই সাথে নাকে ভেসে আসছে একটা মাতাল করা নেশাময় গন্ধ। হ্যাঁ, সত্যি আসছে সে গন্ধ আমার নাকে। আমার শরীর মন দুই কেমন শীতল হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন আমার হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সেই স্টেশনের কাছের বিশাল প্রাসাদের মতো বাড়িটাতে। আমি তলিয়ে যাচ্ছি আমি। আমার চোখ বুজে আসছে। তারা এখন স্বপ্ন দেখতে চায়। আর তারপর তার আর পর নেই। চোখে মুখে পানির ঝাপটায় আমার ঘোর কাটল। আমি হতভম্বের মতো তাকিয়ে রইলাম। দেখলাম আমার সামনে উবু হয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। তাদের দুইজনকে আমি চিনি, আমার কামরার দুই সহযাত্রী। কিন্তু নিধি মুক্তার কুন্ডু কোথায়? গল্পের বাকিটা? আর আমি এখানে অজ্ঞান হয়ে গিয়েছিলামই বা কিভাবে? কি মশাই, এখানে কি করছেন? কথাটা ঠিক কে বলল বুঝতে পারলাম না। আমি ফ্যাল করে তাকিয়ে আছি দেখে আর একজন বলল, ভাগ্যিস ট্রেনে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল, নয়তো এখানেই তো আপনাকে ফেলে যেতে হতো। আমি ধীরে ধীরে উঠে বসলাম। তারপর ধরা ধরা গলায় জিজ্ঞাসা করলাম, আমার সাথে যিনি ছিলেন তিনি কোথায়? সবাই যেন একটু অবাকই হল। আমার ট্রেনের সহযাত্রী বলল, আরেকজন কোথায় মশাই? আপনি তো একাই পড়েছিলেন। একা? কিন্তু চলুন, লাইন ঠিক হয়ে গেছে, ট্রেন ছাড়লো বলে। এমন সময় দূর থেকে ট্রেনের ইঞ্জিনের শব্দ ভেসে আসলো। আমার সহযাত্রীরা আমাকে কোনো মতে ধরাধরি করে তুলল। আর তাতেই অনুভব করলাম আমার পকেটটা কেমন যেন ফাঁকা ফাঁকা। আমার ঘোর কেটে গেল এক নিমেষেই। সেই সাথে আমার একটা হাত চলে গেল পকেটে, আর যেতেই বুকটা ধরাস করে উঠল। যে পকেটে এখানে আসার আগেও একটা মানিব্যাগ ছিল, আর সেখানে ছিল 100 টাকার 3টে নোট, কিন্তু এখন সেগুলো অদৃশ্য হয়েছে। কি হলো মশাই, আবার দাঁড়িয়ে পড়লেন কেন? এই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে হয় তাহলে বলতে হয়, একজন লোক আমাকে সম্পূর্ণ বোকা বানিয়ে অতি কৌশলে একটা নিজেরই বানানো গল্পে আচ্ছন্ন করে পকেট ফাঁকা করে দিয়েছে। কিন্তু এটা বলা কি উচিত হবে? না, উচিত হবে না। বললাম, না কিছু না, চলুন। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফিয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।